কিছুক্ষণ পর চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নিয়ে আলোচনার সম্ভাবনা। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। কাজ শেষ 90%। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট। এবং বছরের পর বছর কেটে গেলেও নিষ্পত্তি হয় না দুর্নীতির মামলা। ফাঁক গলে বেরিয়ে যায় অপরাধীরা। ধীরগতির জন্য দুদককে দুষছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম। প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হতে পারে বাংলাদেশ রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প নিয়ে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আলোচনায় থাকতে পারে ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প। রেল সচিব বলছেন প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছে তারা। লাভজনক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। স্বপ্ন সেতু পদ্মা দিয়ে রেল যোগাযোগ শুরুর পর এবার দক্ষিণাঞ্চলের জন্য এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফরিদপুরের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ট্রেনে চড়ে পাড়ি দেয়ার স্বপ্ন এবার। কয়েক বছর আগেই শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। নির্মাণ করা হবে 244 কিলোমিটার অত্যাধুনিক ব্রডগেজ রেল লাইন, 17 কিলোমিটার ভায়াডাক্ট আর 46টি বড় রেল সেতু। এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। রেল সচিব বলছেন বিভিন্ন দেশ এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্থিক সংকুলান। গ্লোবাল ইনভেস্টার্স অনেকে আমাদের কাছে আসছে, আমাদের কাছে তথ্য নিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এরকম কনক্রিট আমরা কোনো প্রপোজাল পাইনি কোনো জায়গা থেকে যে আমরা এটা করতে চাই এই ব্যাপার। তবে এই মেগা প্রকল্প এবার স্থান পেতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্য সূচিতে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর রেল সচিব বলছেন প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। বড় প্রজেক্ট যেটা নিয়ে এইবারে আলোচনা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলের বিস্তার। ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা চিন্তা করা হচ্ছে। আমাদের কিছু আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, ফান্ড হান্টিং বলি আর কি। আমরা কিছু বড় বড় প্রজেক্ট যেগুলো আছে আপকামিং সেখানে আমরা পাঠিয়েছি, যেমন ভাঙ্গা পায়রা এরকম, এটা একটা অন্যতম। শুধু এই প্রকল্পেই নয়, আরও 4টি মেগা রেল প্রকল্পে সহায়তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সফরেই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। সম্ভাব্যতা যাচাই এটা সঠিকভাবে হতে হবে, কারণ ঋণ নিচ্ছে, এই ঋণ কিন্তু আমাদের সুদে আসলে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ভিতর দিয়ে যে আমাদের অর্থনৈতিক এবং আর্থসামাজিক যে উন্নয়নের কথা আমরা বলি, বাণিজ্যিক যে রিটার্নের কথা বলি, এটা যদি দ্রুততার সাথে না পাওয়া যায় তাহলে এই বিনিয়োগের ফলে আমরা একটা চাপে পড়ার এখানে সংখ্যা থেকে যায়। প্রধানমন্ত্রীর চীন সফরে সড়ক অবকাঠামো, স্বাস্থ্য খাত সহ 20টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 90% কাজ শেষ। বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। আগস্টে পরীক্ষামূলকভাবে কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 660 মেগাওয়াট বিদ্যুৎ। আর ডিসেম্বরে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বাকি 607 মেগাওয়াট। এ লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ। কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় পরিবেশের উপরও তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। করোনাসহ নানা প্রতিকূলতা কাটিয়ে শেষ হয়েছে জেটি নির্মাণ, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড ও জেনারেটর বসানোর কাজ। দ্রুতগতিতে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও রঙের কাজ। প্রায় 1,500 চাইনিজ ও 4,500 বাঙালি মিলে চলছে বিশাল কর্মযজ্ঞ। ইতিমধ্যে বয়লারের ফায়ারিংও করা হয়েছে। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ব্যাকফিট পাওয়ার পেলে আগস্ট মাসের শুরুর দিকে প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাওয়ার আশা। সবকিছু ইনস্টলেশন শেষ প্রথম ইউনিটের। এখান থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেটা আমাদের 400 কেভি জিআইএস সিস্টেমের মাধ্যমে ট্রান্সমিট হবে। আমরা সলিড কয়লাটা ইউজ করি না, আমরা এটাকে পাউডারের মতো করে দেন আমরা এটাকে বার্নারে দেই, যাতে যেন প্রপার বার্নিংটা হয় এবং কম কার্বন ডাই অক্সাইড
সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করে। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেবি ডাবল সার্কিট সঞ্চালন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই সুইচিং স্টেশনের কাজও 92% শেষ। ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আসবে তার জন্য একটি অত্যাধুনিক জেটিও নির্মাণ করা হয়েছে। কয়লা আনলোডের জন্য আমরা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি জেটি নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। সেই জেটিতে আমাদের ইন্দোনেশিয়া থেকে সরাসরি যে মাদার ভেসেল 60,000 মেট্রিক টনের মাদার ভেসেল আমাদের জেটিতে সরাসরি ভিড়বে। বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, তুলনামূলক কম কয়লা পুড়িয়ে অধিক বিদ্যুৎ উৎপাদন সহ ক্ষতিকর পদার্থ ও গ্যাস পরিশোধন করে বায়ুমণ্ডলে ছাড়া হবে। ফলে এই কেন্দ্রটি হবে পরিবেশ বান্ধব। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির পাই টাইপ বয়লার, এটি অল্প কয়লা পুড়িয়ে অধিক পরিমাণে হিট জেনারেট করে, যেটা দিয়ে আমরা খুবই ইফিশিয়েন্টলি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আগস্ট মাসে প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট ও ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। আমরা মনে করছি আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তাতে দেশের প্রায় 10% বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে বলে আশা রাখি। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে 2019 সালের 31 আগস্ট। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 27,000 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। বছরের পর বছর কেটে যায়, নিষ্পত্তি হয় না দুর্নীতির মামলা। বিচারের ধীর গতিতে ফাঁক গলে বেরিয়ে যায় দুর্নীতিবাজরা। আইন বিশেষজ্ঞরা বলছেন এ দায় এড়াতে পারে না দুদক। সংস্থাটির আইনজীবী বলছেন জনবল সংকটে মামলা নিষ্পত্তিতে ধীর গতির মূল কারণ। বর্তমানে দেশের আদালতে 7,000-এরও বেশি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। মাইনুল হাসানের রিপোর্ট। কাগজে কলমে আইনের দিক থেকে দুর্নীতির বিরুদ্ধে বিশ্বের অন্যতম ক্ষমতাধর কমিশন দুর্নীতি দমন কমিশন। তবে সেই ক্ষমতার কতখানি কাজে লাগাচ্ছে সংস্থাটি? মাঝে মধ্যেই রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান কিংবা মামলায় আলোচনা এলেও সেই মামলার বেশিরভাগই বছরের পর বছর ধরে পড়ে আছে বিচারাধীন কিংবা তদন্ত পর্যায়ে। দুদকের তথ্যমতে দেশের বিভিন্ন আদালতে 7,000-এরও বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে সর্বোচ্চ আদালতে বিচারাধীন 4,104টি মামলা, ঢাকার আদালতে 894টি এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় আদালতে ঝুলছে 2,110টি মামলা। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে মাত্র 20টি মামলা। এতে 56 জনের সাজা ও খালাস পেয়েছেন 32 জন। অন্যদিকে হাইকোর্টে নিষ্পত্তি হচ্ছে 206টি মামলা। এ সময়ে আপিল বিভাগে 19 এবং হাইকোর্ট বিভাগে 426টি মামলা বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। এর বাইরে 2004 সালে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর করা 354 মামলার মধ্যে চলমান 176টি ও উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে 178টি মামলা। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন বিচার কাজে ধীরগতি ও দীর্ঘসূত্রিতায় দুর্নীতিবাজরা আরও বেশি সুযোগ নিচ্ছে। দুদক আইন 2004 সালে হওয়ার পরে আজ 2024 সাল দুদক তার একটি স্থায়ী প্রসিকিউশন ব্যবস্থা তৈরি করতে পারেনি। এইখানেও দুদক চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। বড় বড় দুর্নীতিবাজরা এয়ারপোর্ট থেকে চলে যায় কিভাবে? এর কৈফিয়তটা কে দেবে? দুদকেরই দিতে হবে। দুদক যদি সোজা হয়ে না দাঁড়ায় দুর্নীতি থাকবে। দুদকের আইনজীবী বলছেন লোকবল সংকটের কারণেই এই ধীরগতি। কোনোটা মাঝপথে গিয়ে আটকে গিয়েছে, কোনোটা প্রয়োজনীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি এই পর্যায়ে। দুর্নীতির মামলা শুনানির জন্য ঢাকায় বিচারিক আদালতে 13টি এবং উচ্চ আদালতে রয়েছে এখতিয়ারভুক্ত 10টি বেঞ্চ, যেখানে দুদকের পক্ষে মামলা লড়ছেন 36 জন আইনজীবী। তাদের মধ্যে বেশিরভাগই খণ্ডকালীন। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রা সংকট পূরণে যখন ঋণের পরিমাণ বাড়ছে দাতা গোষ্ঠীর কাছে, তখন বন্ডের মাধ্যমে দেশে রেমিটেন্স বৃদ্ধির সুযোগ সীমাবদ্ধ করে রেখেছে অর্থ মন্ত্রণালয়। আগে 8 কোটি টাকা মূল্যের বন্ড কেনার সুযোগ থাকলেও এখন তা কমিয়ে পরিমাণ নির্ধারণ করা হয়েছে 1 কোটিতে। এতে অতিরিক্ত ডলার ফেরত নিয়ে যাচ্ছেন অনেকেই, যার প্রভাব পড়ছে রিজার্ভে। কাজল আবদুল্লাহর রিপোর্ট। অনেকেরই এনআইডি কার্ড নাই, তা সেই ক্ষেত্রে ওই জন্য বন্ডটা কিনতে পারেন না। রেমিটেন্স দিয়ে বন্ড কেনায় নেই প্রণোদনার সুবিধা। বেশি রেমিটেন্স পাঠিয়েও বন্ডে বিনিয়োগের সুযোগ নেই 1 কোটি টাকার বেশি, যা আগে ছিল সর্বোচ্চ 8 কোটি টাকা। সঞ্চয়পত্র থাকলে বাদ যাবে 1 কোটির হিসেব থেকে। তুলে দেওয়া হয়েছে সিআইপি সম্মাননাও।
প্রশ্ন হলো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় যেখানে শত শত কোটি ডলারের ঋণে জর্জরিত হচ্ছে দেশ, তখন অবাধ ডলার প্রবাহে প্রবাসীদের সুবিধা বাড়ানোয় আছে যৌক্তিকতা। কিন্তু কেউ রেমিটেন্স দিয়ে বন্ড কিনলে দেওয়া হয়েছে নানা শর্ত। ব্যাংকাররা বলছেন, প্রবাসীদের বিনিয়োগের অন্যতম আকর্ষণ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। কিন্তু এনআইডি থাকা, সীমা বেঁধে দেয়া, নবায়ন করতে না পারা সহ নানা জটিলতায় বিমুখ হচ্ছেন অনেকে। যারা আগে আনলিমিটেড বন্ড করেছেন, সেই আনলিমিটেড বন্ডের টাকাটা এখন ওনারা এনকেশমেন্ট করে বিদেশে নিয়ে যাচ্ছেন। অর্থনীতিবিদরা মনে করেন, দূরদর্শিতার অভাব রয়েছে নীতি নির্ধারকদের। প্রবাসীদের আকৃষ্ট করতে দিতে হবে উচ্চ মুনাফা। এখানে দুটো কাজ করতে হবে। একটা হলো যে এখানে মুনাফার হারটা বাড়াতে হবে এবং এই জটিলতাগুলো কমাতে হবে, এবং একই সঙ্গে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগকারীরা যেন ওই বন্ডে যতটুকু করছেন ততটুকুই যেন থাকে। ডলারের মজুদ বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগের কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, প্রবাসীদের সঞ্চয় বন্ডের নীতি পরিবর্তনের দায় অর্থ মন্ত্রণালয়ের। সরকারি আভ্যন্তরীণ সম্পদ বিভাগ যারা আছেন তারাই এটার পলিসিটা তৈরি করেন। সেই পলিসি অনুযায়ী তারা যে স্কিমটা দেন আমরা সেটাকে কমপ্লাই করি। বর্তমানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ 12%, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ডে প্রবাসীরা পাচ্ছেন সর্বোচ্চ 6 ও 7.5% মুনাফা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে দ্রুততার সঙ্গে কাজ চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেল জানান, আগামী সংসদে এ সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। সকালে মিডফোর্ড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। আমি যাই পরিদর্শন মানে কি, আমার হাসপাতালটা কিরকম আছে দেখতে, আমার চিকিৎসকরা কাজ করছে কিভাবে, তাদের সুযোগ সুবিধা, রুগীরা সেবা পাচ্ছে কিনা। আমার ডাক্তারদের যেরকম প্রোটেকশন দেওয়ার দায়িত্ব, আমার কিন্তু রুগীদেরও প্রোটেকশন দেওয়া এটা আমার দায়িত্ব। সেই জন্য আমি স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে খুব তোড়জোড় করে কাজ চালাচ্ছি। আর যেন অন্তত আগামী সংসদে যদি আমি এটা ধরতে পারি, তাহলে একটা স্বাস্থ্য সুরক্ষা আইনটা করতে পারলে রুগীরাও ভালো সেবা পাবে, চিকিৎসকরাও ভালো থাকবে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্রুত বাম জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন বলে আশাবাদী সমর্থকরা। প্যারিস থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। কট্টর ডানপন্থীরা এগিয়ে থাকলেও ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে এসে তারা তা ধরে রাখতে পারেনি। এককভাবে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নিউ ফ্রন্ট পপুলার এগিয়ে আছে দ্বিতীয় ধাপের ভোটের প্রাথমিক ফলাফল শেষে, এমনটাই জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট টোগেদার দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর তৃতীয় অবস্থানে নিয়েছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি। প্রাথমিক ফলাফল ঘোষণার পর দেশটির নিউ ফ্রন্ট পপুলারের সমর্থকরা রাজধানী প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে আনন্দ উচ্ছ্বাস আর মিছিল করে। সেই উচ্ছ্বাসে অংশগ্রহণ করে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। প্রাথমিক ফলাফল শেষে নিউ ফ্রন্ট পপুলারের নেতারা বলেছেন, জনগণের কাছে দেয়া তাদের যে অঙ্গীকার তা তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। নিউ ফ্রন্ট পপুলার যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিল, সেই ইস্তেহারে জনগণ সন্তুষ্ট হয়ে তাদেরকে জয়ী করেছে। আমি মনে করি প্রেসিডেন্ট ম্যাক্রো তাদেরকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। ফ্রান্স দীর্ঘজীবী হোক। আমরা আজকে অনেক উৎসাহিত এবং আমরা অনেক আনন্দিত। দীর্ঘ উৎকণ্ঠার পরে আজকে ভোটাররা আমরা যারা ভোট দিয়েছিলাম, এখানে আমাদের বিজয় হয়েছে, আমরা আজকে উৎফুল্ল। এদিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কে হবেন প্রধানমন্ত্রী কিংবা কোয়ালিশন সরকার গঠিত হবে কিনা সেগুলো জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। কিভাবে সরকার গঠিত হবে তা নিয়ে চলবে এখন দর কষাকষি সহ নানা হিসেব নিকেশ। তবে দেশটিতে বসবাসরত অভিবাসী ও মুসলিম অধিবাসীরা আপাতত সংখ্যামুক্ত, কট্টর ডানপন্থীরা দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কিছুক্ষণ পর চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নিয়ে আলোচনার সম্ভাবনা। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজনে। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।